শুভ বিকেল সবাইকে। আজকে আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের পার্ট থ্রিতে, লেকচার থ্রিতে জিও টেক্সটাইল। এর আগে আমরা দুটি পার্ট পড়েছি, একটি হচ্ছে মেডিকেল টেক্সটাইল এবং একটি ছিল ইন্ট্রোডাকশন। তো জিও টেক্সটাইল সম্পর্কে আমি প্রাথমিকভাবে কিছু ধারণা দিয়ে দিই যে আমাদের জিওলজিক্যাল কাজে অর্থাৎ ভূমির সাথে বা এই রিলেটেড যে কাজগুলি করা হয় সেই সমস্ত কাজে যখন আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি তখন সেটাকে আমরা জিও টেক্সটাইল বলছি। তো এই ক্ষেত্রে জিও টেক্সটাইলের বিশেষ কিছু গুণাবলী থাকতে হয় যে স্পেসিফিক কাজের জন্য যেটা দরকার হয় সেটা মিট করার জন্য। বিশেষ করে আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন প্রকার নদী ভাঙ্গন বা এ ধরনের যেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে সেইখানে কিন্তু সাধারণত আমরা কি করি, বালির বস্তা ফেলি, তাই না? যে বস্তার ভিতরে বালি ঢুকে, সরি, বালির ভিতরে বস্তা ঢুকায়, তারপর আহ, বালিতে বস্তা ঢুকিয়ে বালির বস্তাটা লাগাই দিয়ে, যার ফলে কিন্তু ভেঙে যায় না। তো বস্তাটার বৈশিষ্ট্য কি কি? আটকানো হয় আর কি। আটকানো হয়। বৈশিষ্ট্যটা কি কি? যে তার ভিতর দিয়ে পানিটা যেতে পারছে, তাই না? কিন্তু বালিটা যেটা সেটা যেতে পারছে না। তো জিও টেক্সটাইলটা সেটাই, এরকম অনেকগুলো প্রপার্টিজ আছে জিও টেক্সটাইলের। বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে আমরা কয়েকদিন আগে দেখলাম যে পরিমাণ বন্যা হলো খুলনা বা সাতক্ষীরা এই অঞ্চলে, যে বাঁধের পানি ভেঙে আসতেছে, সবাই পানিতে নামাজ পড়তেছিল, এই দৃশ্য আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে জি যদি জি। আমাদের এই ধরনের জিও টেক্সটাইল গুলো ইউজ করা যেত তাহলে কিন্তু সহজেই সেই বাঁধটাকে কন্ট্রোলে আনা যেত এবং আটকানো যেত। আটকানো যেত, টেকসই হতো। এবং বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের জিও টেক্সটাইল ইউজ করে থাকি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন প্রকার কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলোতে হচ্ছে, অথবা যেখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে অথবা রেল লাইন তৈরি করা হচ্ছে, সেখানে নরম মাটি যেখানে, তো সেখানে প্রথমে এই জিও টেক্সটাইল অর্থাৎ ফেব্রিকটাকে বিছিয়ে দেওয়া হয়, তার উপর কংক্রিট বা ইত্যাদি দেওয়া হয়। দেখেন এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, প্রথমটা হচ্ছে উইদাউট জিও টেক্সটাইল, আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয়টা জি জি। হচ্ছে উইথ জিও টেক্সটাইল। দেখেন এই লালটা হচ্ছে জিও, তার ফলে কি, এই যে প্রেসারটা এটা সম্পূর্ণ কিন্তু ইভেন্ট মানে রিকুয়াল ভাবে পড়ছে, ঠিক আছে? আর এখানে কি, যে এখানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো, তো এখানকার শক্তি কম বা সেই ক্ষেত্রে বাইন্ডিং প্রপার্টিসটা কম, কিন্তু অন্যদিকে এটার বাইন্ডিং প্রপার্টিসটা কিন্তু ভালো। এই ছবিতে, পাশের ছবিতে দেখেন একটা রোডের ক্ষেত্রে যেখানে জিও টেক্সটাইল দেওয়া আছে সেখানকার এই যে ফরমেশনটা রোডের সেটা কিন্তু ঠিকঠাক আছে, কারণ কোনো নুড়ি বা পাথর বা যেটা বেস ম্যাটেরিয়াল সেটা কিন্তু নিচের দিকে যেতে পারেনি। কিন্তু অপরদিকে এখানে কোনো জিও টেক্সটাইল নাই, সেটা এলোমেলো কিন্তু হয়ে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। ওকে, চলেন আমরা শুরু করি। তো জিও স্যার একটা টেক্সটাইলের, বিষয় বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। এখন স্যার আপনি জিও ট্যাক্সের যে ব্যবহারগুলো দেখতে পাচ্ছি, বাট এগুলো এগুলো কি স্যার আমাদের বাংলাদেশে স্যার হয়? হ্যাঁ দেখছি যে বাংলাদেশে হয়। বাংলাদেশে হয় না বাংলাদেশের স্যার। কিছু বাংলাদেশের কিছু কোম্পানি আছে, আমি দেখাবো স্লাইডের শেষে, তারা কিছু জি জি। এক্সপোর্ট করে থাকে। ওকে। তো জিও আচ্ছা আচ্ছা। টেক্সটাইলটা সংজ্ঞা সেভাবে ডিরেক্টলি কোনো সংজ্ঞা নেই। তো জিও টেক্সটাইল বলতে আমরা যেটা বুঝতেছি যে জিও টেক্সটাইল আর পারমিয়েবল ফেব্রিক্স মানে হচ্ছে যেটা কি হবে, যে যেটা দিয়ে ছিদ্রযুক্ত, অর্থাৎ কোনো কিছু পাস করতে পারবে, কোনো কিছু পাস করতে পারবে মানে কি, যে ওয়াটার পাস করতে পারবে। পারমিয়েবল ফেব্রিক হুইচ হোয়েন ইউজ অ্যাসোসিয়েশন উইথ সয়েল, মাটির সাথে হতে পারে, হ্যাভ দ্য এবিলিটি টু সেপারেট, ফিল্টার, রেইনফোর্স এন্ড প্রোটেক্ট ও ড্রেন। এই কয়েকটা প্রপার্টিস থাকছে, এটা মাটির সাথে সাধারণত ব্যবহৃত হয়। এবিলিটি থাকছে কি কি, সেপারেট করতে পারবে কোনো কিছুকে, মনে সেপারেট। করুন নুড়ি কাকর সহ পানি আছে, আপনি পানিটা ছেড়ে দিলেন, এখানে আবর্জনাগুলো আটকে গেল। ফিল্টারিং করতে পারবে, রেইনফোর্স মানে শক্তি যোগাবে, প্রোটেক্ট প্রোটেক্ট করবে, অ্যান্ড ড্রেন। এই কয়েকটা কাজ করে থাকে। সো এগুলো সাধারণত টিপিক্যালি মেড ফ্রম পলিপ্রোপিলিন অর পলিস্টার থেকে সাধারণত হয়, ম্যানমেড ফাইবার। ন্যাচারাল থেকেও হয়, কিন্তু ন্যাচারালের ওয়াটার বা সয়েলের ক্ষেত্রে যেটা হয় যে পচে যায় তাড়াতাড়ি। সো জিওটেক্সটাইল ফেব্রিক্স আর কাম ফ্রম দ্য বেসিক অফ ওভেন ফেব্রিক থেকে হতে পারে, সেটা হতে পারে বা মেইল ব্যাক স্যাকিং রিজেম্বলিং হতে পারে, নিডল পাঞ্চিং হতে পারে, হিট বন্ডেড হতে পারে, এক্সেট্রা। আমাদের যে তিন প্রকার ফেব্রিক রয়েছে, ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক এবং একই সাথে নন ওভেন ফেব্রিক, এই তিনটা ফেব্রিক থেকেই বা তিন ফেব্রিক কনস্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু আমরা জিও টেক্সটাইল তৈরি করতে পারি। বেসিক টেক্সটাইলের সাথে পার্থক্যটা কি? বেসিক টেক্সটাইলের সাথে পার্থক্যটা হচ্ছে যে এই টেক্সটাইল গুলো স্পেশালি সয়েলের সাথে ইউজ করা হয়, সেজন্য সেটাকে আমরা বলছি জিও টেক্সটাইল। এটাও কিন্তু এক প্রকার ফেব্রিক। ওকে, এখানে দুটো ছবি আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা মেরিন বা সমুদ্রের তীরে আর একটা একটা রোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে। হ্যাঁ। তো আপনার এখন কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয় যে বড় উঁচু উঁচু বিল্ডিং হতে হবে, কিন্তু লোড ওজন যেন কম হয়, এটা কিন্তু এখন শক্ত শক্তিশালী হবে কিন্তু ওজন কম হবে, এরকমের জন্য কিন্তু আমরা এখন
কার্বন ফাইবার ইউজ করছে। উন্নত বিশ্বে যে সমস্ত দালান কোঠা তৈরি করা হচ্ছে বা যে সমস্ত এরোপ্লেন, উড়োজাহাজ এগুলোর করা হচ্ছে কনস্ট্রাকশন, সেটাতে কিন্তু এই ধরনের কার্বন ফাইবার বা টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করলে যেটা হয়, হালকা হয় এবং শক্তিশালী হয়। তো এই দুটোই তো আমাদের দরকার, তাই না? জি জি অবশ্যই। ওকে, তো চলেন এবার জিও টেক্সটাইল সম্পর্কে আর একটু বিস্তারিত দেখে নিই। আমাদের জিও টেক্সটাইলের ক্লাসিফিকেশন থেকে শুরু করে তার আগে একটু হিস্টোরি জানবো। আসলে একদিনে তো আর হয়নি। এখানে একজন ভদ্রলোক, এই দ্বিতীয় ছবিতে আপনি দেখতে পাচ্ছেন, তার বাড়ি সমুদ্রের তীরে ছিল এবং সেটা ভেঙে যাচ্ছিল। সেটা রক্ষার্থে সে নানা প্রকার মানে পদক্ষেপ নিচ্ছিল। এক পর্যায়ে তিনি এই ধরনের জিও টেক্সটাইল বা ফেব্রিকের ইউজ শুরু করেন। তখন থেকেই আসলে আমাদের এই সমস্ত ভাঙ্গন রোধে বা সোয়েলের সাথে জিও টেক্সটাইলের ব্যবহারটা শুরু হয়। তিনি হচ্ছেন আর.জি. ব্যারেট। 1950 সালে তিনি এই কাজটা শুরু করেছিলেন। তখন থেকেই আমাদের ব্যাপকভাবে এই রক্ষার্থে বা এই ধরনের কাজে জিও টেক্সটাইলের প্রভাবটা আহ, বৃদ্ধি পাচ্ছে বা বেরিয়ে আসতেছে। এর আগে থেকেই, প্রাচীনকাল থেকেই মানুষ অবশ্য বস্তা বা এই ধরনের ইয়ে দিয়ে আটকাতো বা ইউজ করতো। বিশেষ করে যখন আপনার বাসা গ্রামে কিনা আমি জানি না, যে গ্রামে যখন জি ইরিগেশন স্যার, হয়, গ্রামে স্যার। হ্যাঁ, ইরিগেশনের স্যার আমি সময় যখন গ্রামে স্যার। ডিপ টিউবওয়েল থেকে যখন পানি আসে, তাদের স্রোত কিন্তু প্রচুর থাকে। তো ওই নির্দিষ্ট জমিতে নিতে তখন যে জমির যে আইল রয়েছে সেটা জি বাধা কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু এই ধরনের বস্তায় ঢুকিয়ে আমরা ইউজ করে থাকি। জি স্যার, আমরা সেটা বস্তাতে ঢুকে একটা হ্যাঁ, একটা মাটি একটা আটকিয়ে তারপরে পানিটা আর হুম, কি অন্যদিকে নেওয়ার একটু হ্যাঁ, কাজ সেটাও করে কিন্তু থাকি এরকম জিও কিছু। টেক্সটাইল। ওকে, সো প্রপার্টিস অফ দ্য জিও টেক্সটাইল যদি আমরা বলি, যে চারটা মেইন প্রপার্টিস আমরা ভাগ করছি: ফিজিক্যাল, মেকানিক্যাল, হাইড্রোলিক এন্ড এন্ডুরেন্স, ডিগ্রেডেশন, সার্ভিসেবিলিটি প্রপার্টিস। এই কয়েকটা ভাগে ভাগ করছি, যদিও মেকানিক্যাল ফিজিক্যাল প্রায় একই রকম, এবং সেই সাথে হাইড্রোলিক এবং সার্ভিসেবিলিটি প্রপার্টিস একটু ভিন্ন আছে। তো ফিজিক্যাল প্রপার্টিস বলতে আমরা প্রথমেই যেটা বুঝবো, যে ফিজিক্যালি একটা মানুষ দেখতে কিরকম, যে একটা মানুষের চোখ কিরকম, নাক কিরকম, চুল কিরকম, তাই না? তো ফিজিক্যালি একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল কিরকম বা এর কনস্ট্রাকশনটা কিরকম, এটা কি কি দ্বারা তৈরি। তো ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতরে যদি আমরা চলে আসি, তাহলে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে যে ফাইবার কম্পোজিশন, এরিয়াল ডেনসিটি, থিকনেস, স্টিফনেস, স্পেসিফিক গ্রাভিটি, এক্সেট্রা, এগুলো চলে আসে। তো এগুলো কিরকম, যে একটা ফেব্রিক, যে ফেব্রিকটা আমরা তৈরি করেছি বা জিও টেক্সটাইল হিসেবে ইউজ করছি, সেটার কম্পোজিশনটা কি? কম্পোজিশন বলতে বোঝাচ্ছে এটা কি 100% পলিস্টার, নাকি 100% কটন, নাকি এটা মিক্স আছে, সিভিসি নাকি অন্য কিছু। হুম। এরিয়াল ডেনসিটি, যে ডেনসিটিটা কিরকম। তারপরে রয়েছে থিকনেস, যে এটা মোটা চিকন, কতখানি মোটা বা চিকন। আপনি তো ফ্লিস ফেব্রিক দেখেছেন, সিঙ্গেল জার্সি দেখেছেন, এই যে জি থিকনেস। জি তারপরে অবশ্যই। যে হচ্ছে স্টিফনেস, মানে হচ্ছে ভঙ্গুরতা বা শক্ত, অর্থাৎ সুতাতে যখন মার দেওয়া হয় তখন কিন্তু সেটা কটকটে হয়ে যায় বা একটু চটচটে হয়ে যায়, সেটাকে আমরা স্টিফনেস বলছি। যে ব্যান্ডিং প্রপার্টিস, হাল বাঁকা করলে ভেঙে যায় কিনা বা এ ধরনের যে একটা প্রপার্টি, সেটাকে আমরা বলছি স্টিফনেস। তারপরে স্পেসিফিক গ্রাভিটি, যে আমাদের যে গ্রাভিটির কারণে, স্পেসিফিক গ্রাভিটি ফোর্সের কারণে কি বৈশিষ্ট্য প্রদান করছে, এগুলোকে সাধারণত ফিজিক্যাল প্রপার্টিস বলা হচ্ছে জিও টেক্সটাইলের জন্য, এবং এগুলো কনসিডার করা হয়। তো এটা কি কি ভাবে থাকতে পারে সেটা শুধুমাত্র জিও টেক্সটাইলই নয়, জিও টেক্সটাইলের সাথে জিও গ্রিডস, হ্যাঁ, এরকম জালির জালির মতো। তারপরে রয়েছে যে জিও নেট, নেট তো বুঝেনি। সো দা প্রপার্টিস জি সাসেস স্ট্রাকচার টাইপ, জাংশন টাইপ, শেপ, পারমিয়েবল, ইম্পর্টেন্স, এক্সেট্রা। তো এই মোটামুটি আমাদের ফিজিক্যাল প্রপার্টিস, সেগুলো থাকতে হবে। তারপরে যদি আমরা চলে যাই মেকানিক্যাল প্রপার্টিস এর ক্ষেত্রে, যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে প্রেসারের এগেনিস্টে আসলে কিরকম কাজ করছে। যেহেতু প্রচুর পরিমাণে যখন পানি আটকাবে এবং পানির সাথে অন্যান্য দ্রব্যাদি আটকাবে এবং সেটা আস্তে আস্তে পাস হয়ে যাবে, তখন কিন্তু সেখানে প্রচুর প্রেসারের সৃষ্টি হবে, যে এরকম ভাবে যখন আটকাবে। তো সেই প্রেসারটাকে সে বিয়ার করতে পারবে কিনা বলা হচ্ছে যে মেকানিক্যাল প্রপার্টিস আর ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন হোয়ার জিওটেক্সটাইল ইজ রিকোয়ার্ড টু পারফর্ম এ লোড বিয়ারিং মেম্বার। অর্থাৎ কত লোড নিতে পারছে। দেখা যায় না যে আপনি যদি কোথাও ওই ইন্ডাস্ট্রির নালার মুখে বা কোথাও এরকম একটা জিও টেক্সটাইলের ব্যাগ বা কোনো কিছু লাগিয়ে দেওয়া হয়, তো সেখানে পানিগুলো এসে জমা হয়। সব পানি তো আর একবারে বেরোতে পারবে না, যেহেতু আমার জিও টেক্সটাইলটার পোর্ট সাইজ ছোট, অর্থাৎ ছিদ্র কম। তো সেই ক্ষেত্রে এখানে পানিটা প্রেসার সৃষ্টি করে। তো এটা যে লোড বিয়ারিং ক্ষমতাটা কতখানি, হ্যাঁ, যে পানি আবার ধাক্কা দেয়, তো সেই লোড বিয়ারিং ক্ষমতাটা কতখানি, সেটাকে সাধারণত আমরা মেকানিক্যাল প্রপার্টিস বুঝাচ্ছি। তাহলে ফিজিক্যাল গেল, মেকানিক্যাল গেল, হাইড্রোলিক প্রপার্টিস। হাইড্রোলিক শব্দ দিয়ে আমরা চাপ বা প্রেসার বুঝতেছি। তো
এখানে যেটা বুঝবো যে হাইড্রোলিক প্রপার্টিজ অফ দ্য টেক্সটাইল আর দোজ রিলেটিভ টু ফিল্ট্রেশন এন্ড ড্রেনেজ। অর্থাৎ এখানে হাইড্রোলিক প্রপার্টিজটা ফিল্ট্রেশন এবং ড্রেনেজের সাথে জড়িত। ফিল্ট্রেশনটা হচ্ছে যে ফিল্টার করা, তাই না? তো ফিল্ট্রেশন তাহলে ফিল্টার মেমব্রেনের সাহায্যে করবো, এখানে মেমব্রেনটা হিসেবে কাজ করছে জিও টেক্সটাইল। তো আপনার কাছে দুটো চায়ের ছাঁকনি আছে, একটা খুব ঘন আর একটা খুব পাতলা। তো দুটোতেই চা ঢালছেন, তাহলে কি যেটা খুবই ঘন সেটা দিয়ে শুধুমাত্র পানি, যেটা লিকুয়ার সহ পানি সেটা বেরোবে, আরেকটা যেটা একটু পাতলা সেটা কি চায়ের লিকুয়ার সহ বা চা পাতি সহ অনেক সময় নিচে পড়ে যাবে, তাই না? এটা ডিপেন্ড করছে ফিল্ট্রেশন প্রপার্টিস এর উপর। আর ফিল্ট্রেশন প্রপার্টিসটা ডিপেন্ড করছে এটার পোর সাইজ কিরকম। পোর মানে হচ্ছে যে গ্যাপ কিরকম, অর্থাৎ আমার যে নেটটা রয়েছে পুরুত্ব। বা পুরুত্ব না, এটা ছিদ্রময়তা, অর্থাৎ এটা যদি এটার ছিদ্রগুলোর সাইজ কিরকম। আপনি আটা চালনি দেখেছেন না, চা ছাঁকনি দেখেছেন না? জি জি জি, দেখেছি জি, হ্যাঁ, এরকম এটার হ্যাঁ। ছিদ্রের পরিমাণটা কিরকম, অর্থাৎ ছিদ্রময়তাটা কিরকম, অর্থাৎ ছিদ্রর সাইজ গুলো কি অনেক বেশি বড় নাকি ছোট। তাহলে যত বড় না ছোট, ছোট হয়? জি। হ্যাঁ যত ছোট হবে তাহলে সেটা দিয়ে তার চেয়ে কম ইয়ে যেতে পারবে, মানে যে সাইজের স্ট্রেইনার অর্থাৎ ছাঁকুনি তার চেয়ে ছোট যদি কোনো পার্টিকেল থাকে সেটা যেতে পারবে, কিন্তু বড় কোনো পার্টিকেল যেতে পারবে না। সেজন্য বলা হচ্ছে যে filtration's properties are controlled by the pore sizes. ওকে, পোর সাইজ বলতে সেই গ্যাপ গুলো বোঝাচ্ছে। এন্ড পোর সাইজ ডিস্ট্রিবিউশন এন্ড পোরোসিটি অফ দ্য ফেব্রিক। বলা হচ্ছে পোর সাইজ ডিস্ট্রিবিউশন এটা কিরকম, অর্থাৎ প্রতি মিটারে কতগুলো পোর রয়েছে, সাইজ কিরকম পোরের, এবং একই সাথে এটা প্রতি মিটারে কতগুলো রয়েছে সেটাকে এন্ড দ্য পোরোসিটি অফ দ্য ফেব্রিক বলা হচ্ছে। অর্থাৎ প্রতিটা পোরের দৈর্ঘ্য বা প্রস্থ কত, আয়তন কত, এবং সেটা কত স্থান জুড়ে রয়েছে, বা অর্থাৎ প্রতি মিটারে কতগুলো রয়েছে। তাহলে যত বেশি থাকবে তত বেশি পানি বেরোতে পারবে, তাই না? জি, এবং যত কম থাকবে তত পানি কম যাবে কম আর কি, বেরোতে এরকম। পারবে, হ্যাঁ, কারণ সেখানে বেশি অপদ্রব্য গুলো সমূহ আটকে যাবে। তো এখন ড্রেনেজ যেটা বলছে এটা হলো ফিল্ট্রেশন, এবং ড্রেনেজ যেটা বলতেছে যে ড্রেনেজটা হচ্ছে যে এটা কি করছে, এটা ক্যারি করছে, অর্থাৎ আমার যে ময়লা আবর্জনা সবকিছু সহ কিন্তু ক্যারি করছে। আপনি যদি একটা পাইপে এরকম আপনার প্যান্টে যখন পানি ঢুকান তখন দেখবেন যে পানিটা এদিক দিয়ে অল্প অল্প বেরোচ্ছে বা এদিক দিয়ে বেশি বেরোচ্ছে, তো একই সাথে সেটা কিন্তু ড্রেনেজেরও কাজ করবে আমাদের। ঠিক আছে, জি। ওকে, এটা ছিল আমাদের প্রপার্টিজ, ড্রেনেজ এন্ড হাইড্রোলিক প্রপার্টিজ, যেটা ফিল্ট্রেশন এবং ড্রেনেজ। এবং এন্ডুরেন্স, ডিগ্রেডেশন এন্ড সার্ভিসেবিলিটি যদি বলি, সবগুলো একই ভাবে বলা যেতে পারে যে একটা বস্তু কতদিন টিকবে বা কি টিকবে না সেটার প্রক্রিয়া বা সেটার বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতেছি এই এন্ডুরেন্স, ডিগ্রেডেশন, সার্ভিসেবিলিটি প্রপার্টিজ। সেই বৈশিষ্ট্যগুলি কি কি? যদি ক্রিপ বিহেভিয়ার, যে এন্ডুরেন্স যদি বলি যে কিরকম ভাঁজ হচ্ছে বা খুলে, সেই ভাঁজটা কি টেম্পোরারি হচ্ছে নাকি সেটা থেকে যাচ্ছে, তো ভাঁজ পড়তে পড়তে এক সময় আবার সেটা নষ্ট হয়ে যায়। অ্যাবারশন রেসিস্টেন্স বলা হচ্ছে যে সেই অ্যাবারশনটা কতখানি, ঘর্ষণ, অর্থাৎ আমি যে জিও টেক্সটাইলটা তৈরি করলাম সেটার সাথে ঘর্ষণটা কিরকম, অন্যান্য বস্তু এবং সেই সাথে ওয়াটারের ঘর্ষণটা কিরকম হচ্ছে, ঘর্ষণের ফলে তো ফেব্রিক ড্যামেজ হয়, তাই না? তারপরে হচ্ছে যে লং টার্ম ক্যাপাবিলিটি, অর্থাৎ ফ্লো ক্যাপাবিলিটি, ফ্লো হতে পারে কিনা, এটা ডিউরেবিলিটি, কতদিন টিকে থাকতে পারে। এই যে প্রপার্টিজ গুলো, অর্থাৎ তুমি একটা জিও টেক্সটাইল ইউজ করলে সেই জিও টেক্সটাইলটা বিভিন্ন প্রকার ন্যাচারাল এজেন্টের এগেনিস্টে কিরকম কতদিন টিকে থাকতে পারবে, সেটাকে আমরা সার্ভিসেবিলিটি প্রপার্টিজ বলছি, যার ভিতরে এন্ডুরেন্স বা ডিগ্রেডেশন সবগুলি পড়ে। অর্থাৎ তোমার যে জিও টেক্সটাইলটা সেটা কি পচে যাবে কিনা, সেটা কতদিন থাকবে, তার বৈশিষ্ট্য প্রকাশ করে। আবার মাঝে মাঝে যেটা হয়ে থাকে, জিও টেক্সটাইলের যে ব্লক গুলি আছে, ছিদ্রময়তা গুলি যেগুলি আছে, সেগুলো কিন্তু আবার বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে যে মনে করে একটা চায়ের ছাঁকনি তুমি কতবার ইউজ করতে পারবা, সেই চায়ের ছাঁকনিরও তো একটা লিমিট আছে, এরপর কিন্তু সেটা কাজ করবে না, সেটাকে আমরা সার্ভিসেবিলিটি প্রপার্টিজ এক কথায় বলতে পারি। এই ছিল মোটামুটি প্রপার্টিজ। আমরা যদি একটু ক্লাসিফিকেশনে চলে আসি, তো ক্লাসিফিকেশনে আমরা দেখব দুটো টাইপসে ক্লাসিফিকেশন করা হয়। একটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দা ম্যানুফ্যাকচারিং সিস্টেম, অর্থাৎ কিভাবে তৈরি করা হচ্ছে সেটার উপর বেস করে, এবং আরেকটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দা টাইম অফ ইউজ, অর্থাৎ কিভাবে আমরা সেটাকে কখন আমরা সেটাকে তৈরি করেছি বা ইউজ করেছি। তো চলো প্রথম থেকে আমরা একটু দেখে নেই অ্যাকর্ডিং টু দা ম্যানুফ্যাকচারিং। তো আমরা প্রথমেই জেনেছি যে ম্যানুফ্যাকচারিং আমরা তিনটি ভাবে করতে পারি, সেটি হচ্ছে যে ওভেন ফেব্রিক কনস্ট্রাকশনের মাধ্যমে, নন ওভেন, এবং একই সাথে নিট ফেব্রিক কনস্ট্রাকশনের মাধ্যমে জিও টেক্সটাইল তৈরি করা যায়। তো প্রথমে যদি আমরা আসি ওভেন জিও টেক্সটাইল তৈরির ক্ষেত্রে, সো বলা হচ্ছে যে ওভেন জিও টেক্সটাইল প্রডিউস উইথ দ্য ইন্টারলেসমেন্ট অফ টু সেটস অফ ইয়ার্ন
হ্যাঁ, ওভেন ফেব্রিক কি আমরা জানি, ওয়ার্প এবং ওয়েবড দুই সেডিয়ান ইউজ করে তৈরি করা হয়। সো এটাও একইভাবে, এখানে তো আলাদা কিছু নয়, শুধুমাত্র কিছু প্যারামিটারস আছে যেগুলো আমরা মেনটেন করতে হয়। যেমন ওভেন ফেব্রিক তৈরি করার লুঙ্গি শাড়ি বানানোর সময় কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে এটার আহ, ইয়াটা কত, অর্থাৎ পোর সাইজটা কত, যে সুতার কাপড়ের যে গ্যাপ গুলি রয়েছে এগুলো কত মিলিমিটার হলো বা কতটুকু হলো, এটা কিন্তু আমরা চিন্তা করি না। বাট যখন ন্যানো টেক্সটাইল, সরি, যখন জিও টেক্সটাইল তৈরি করব আমরা, তখন কিন্তু এই ধরনের এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই ধরনের যেটা পানিতে বা মাটিতে থাকলে কতদিনে পচে যাবে বা পচে যাবে না, এই বিষয়গুলি। সো কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে ওয়ার্প এবং ওয়ার্প টিয়ান দিয়ে আমরা তৈরি করতে পারি। সো ওভেন জিও টেক্সটাইল বলছি সেটাকে, অর্থাৎ যখন ওভেন ফেব্রিক এজ এ জিও টেক্সটাইল হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে ওভেন জিও টেক্সটাইল বলছি। আবার নিটেড ফেব্রিক গুলো যখন জিও টেক্সটাইল হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে নিটেড জিও টেক্সটাইল বলছি। যেমন আমরা সেটা তো ইন্টারলেসের মাধ্যমে হয়, সেটা আমরা জানি যে লুপিং এর মাধ্যমে। এছাড়াও সবচেয়ে বেশি প্রচলিত এবং ইউজ হয় যেটা, সেটা হচ্ছে যে নন ওভেন জিও টেক্সটাইল। নন ওভেনের ব্যবহারটা এখন আমাদের দেশে খুব বেড়ে গেছে, বিশেষ করে পিপি এর জন্য। আপনারা জেনে থাকবেন যে আগে কিন্তু পিপি বা মাস্কের সাথে আমাদের সেভাবে পরিচিত ছিল না, আর পরিচিত থাকলেও যে এগুলা যে নন ওভেন ফেব্রিক সেটা কিন্তু আমরা জানি না। নন ওভেন ফেব্রিক গুলো সাধারণত কোনো প্রকার নিটিং বা উইভিং করে তৈরি করা হয় না। এটাকে সাধারণত কি অনেকগুলো ফাইবার একটা বান্ডল, সেটাকে আমরা একটার সাথে আরেকটা কোহেসিভ ফোর্স বা একটা ফাইবার ম্যাট তৈরি করি। তো একটার সাথে আরেকটা ফাইবারের বন্ডিং এর মাধ্যমে তৈরি করা হয়। তো সেটা বন্ডিংটা কিভাবে হবে, যেহেতু ওভেন বা নিটের ক্ষেত্রে ইন্টারলেসমেন্ট বা অথবা ইন্টারলুপিং হয়ে থাকে, বাট নন ওভেনের ক্ষেত্রে সেটা যেভাবে হয় যে, মনে করো আপনার কাছে এরকম কিছু ফাইবার আছে, আপনি হাতের তালুতে বা কোন মেশিন দিয়ে প্রেস করে এরকম একটা শীট তৈরি করলেন, কিন্তু তখন ফাইবার গুলো এই দিক দিয়ে, অর্থাৎ হরিজন্টালি একটা আরেকটার সাথে কি করছে, বন্ড তৈরি করছে বা একটা আরেকটার সাথে লেগে গেছে, কিন্তু ভার্টিক্যালি উপর থেকে বা নিচ থেকে কিন্তু কোনো প্রকার বন্ড তৈরি করেনি। সেই ক্ষেত্রে আমরা এখানে নিডল পাঞ্চিং, থার্মাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং ইউজ করতে পারি। কেমন, যে যখন আপনি হয়তো ওই ঘরের চাল ছাওয়ানো দেখেছেন, আগে গ্রামের দিকে খড়ের ঘর ছাওয়ানো হতো, তো সেখানে যেটা করা হতো, একটা বাঁশের কঞ্চি এরকম নিডেলের মতো কেটে কেটে নেওয়া হতো। তো কেটে নিয়ে এখানে রশিটা বা সুতলিটা দিয়ে খড়ের উপরে দেওয়া হতো, তাই না? আবার নিচ থেকে উপরে উঠানো হতো, মনে পড়ে? জি জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, তো এখন আমাদের নিডল পাঞ্চিংটাও ঠিক সেরকম। তো আমরা যখন এরকম নিডল গুলাকে উপর থেকে নিচে পাঞ্চ করব, অর্থাৎ এটার ভিতর দিয়ে, তখন কি কিছু ফাইবারকে ধরে নিয়ে এদিকে আসবে, তাই না? আবার যখন এটা বেরোই যাবে তখন এটা আবার এদিক একটা থেকে ফাইবার কিছু ফাইবারকে ওপাশে নিয়ে যাবে। তাহলে এই যে উপরে নিচে হলো ফাইবার গুলি, তাহলে উপরে নিচে হওয়ার ফলে সেখানে কি বন্ডের সৃষ্টি হলো। এভাবে হতে পারে। আরেকটা হচ্ছে যে থার্মাল বন্ডিং। কিছু কিছু ফাইবার রয়েছে যেমন থার্মোপ্লাস্টিক ফাইবার, পলিস্টার বা এই জাতীয়, তারা কি করছে যে থার্মাল বন্ডিং, তখন এখানে আমরা অনেক সময় কি করছি, এই প্লাই অফ শিটটাকে আমরা কি করছি, হিট দিচ্ছি। হিট দিলে তারা কি হচ্ছে, গলে গিয়ে বা একটু মেল্ট হয়ে একটা অপরটার সাথে লেগে যাচ্ছে, এভাবে হয়। আবার আরেকটা হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং। এখানে মনে করো যে তুমি আঠা ইউজ করলা, গাম ইউজ করলা, তাহলে কি প্রেস করলে গামের সাহায্যে সেই ফাইবার গুলো একটা অপরটার সাথে লেগে যাচ্ছে। লেগে গেছে। এভাবেও কিন্তু নন ওভেন তৈরি করা হয় এবং এগুলো আমাদের জিও টেক্সটাইলে ইউজ করা হয়। এছাড়াও জিও টেক্সটাইল তৈরি করা হয় যেমন স্টিচ বন্ডেড জিও টেক্সটাইল, সেটা যে কোনো প্রকার ফেব্রিক হতে পারে। বিশেষ করে যেমন ধরে নাও আমাদের বাসায় যে কাঁথা তৈরি করে, কাঁথা কিভাবে তৈরি করে, যে প্লাই অফ ফেব্রিক দিয়ে সুচ দিয়ে কি সেলাই করা হয়, তাই না? কাঁথা যেভাবে তৈরি করা হয়, তো এটাও সাধারণত এই ধরনের ফেব্রিক বা ওভেন নন ওভেন বোথ ফেব্রিক গুলোকে যখন কোনো স্পেসিফিক পারপাস, বিশেষ করে হেভি ওয়েট কাজের ক্ষেত্রে বা হেভি যেখানে টেনশন দরকার, এই ক্ষেত্রে স্টিচ বন্ডেড জিও টেক্সটাইল তৈরি করা হয় সেলাই করে করে, অর্থাৎ স্টিচ দিয়ে দিয়ে তৈরি করা হয়। এছাড়াও রয়েছে জিও গ্রিডস। জিও গ্রিডস যেটা বলবো যে গ্রিড লাইক অ্যাপিয়ারেন্স, এরকম বেড়ার মতো, যেটা দিয়ে কি আমার ফ্লোটিং ম্যাটেরিয়ালস গুলি, বিশেষ করে আহ, যে ময়লা অপদ্রব্য বা বিশেষ করে আমরা যদি পানি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি, সেই ক্ষেত্রে জিও গ্রিডস বা এই ধরনের ইউজ করা হয়। মনে করো তোমার বাসায় একটা নালা আছে, সেই নালায় তুমি এরকম একটা বেড়া দিয়েছো, এরকম একটা বেড়া দিয়েছো, তাহলে সেই বেড়ার, অর্থাৎ যে স্পেসটা রয়েছে, এটার বড় যে বস্তুগুলো সেগুলো যেতে পারছে না, কিন্তু ছোটগুলো যেতে পারছে, এটাকে জিও গ্রিডস বলা হচ্ছে। তারপর যদি আমরা বলি যে
এখানে আমরা দেখি কিছু ডিরেকশন রয়েছে বা কি আমরা বাইএক্সিয়াল ট্রাইএক্সিয়াল যে কনস্ট্রাকশন গুলি রয়েছে ওভেনের বা বিভিন্ন কনস্ট্রাকশন করে কিন্তু আমরা তৈরি করতে পারি নন সরি জিওটেক্সটাইল। এখানে দেখেন যে গ্রিড, এই গ্রিড হতে পারে, ডায়মন্ড হতে পারে, ইউনিফর্ম হতে পারে যেমন জাল বা নেট, হ্যাঁ, তারপরে সেলুলার, মাল্টিপোলার সাইজ এক্সেট্রা। ওকে, এছাড়াও রয়েছে জিও নেটস, হ্যাঁ, যে গ্রিড লাইক ম্যাটেরিয়ালস, তারপরে জিও মেমব্রেন রয়েছে, জিও কম্পোজিটস রয়েছে। কম্পোজিটস এর কথা যদি আসে তাহলে আপনাকে একটু বলি যে কম্পোজিটস ম্যাটেরিয়ালটা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো কম্পোজিট ম্যাটেরিয়াল তখনই বলা হয়। আচ্ছা, একটা উদাহরণ দিই। আপনি বোধহয় বাসার দিকে দেখেছেন, গ্রামের দিকে, যে বিশেষ করে একটু গরিব মানুষ যারা, তারা কি করে ঘর বাড়ি তৈরির জন্য প্রথমে এরকম একটা বাঁশের কঞ্চি দিয়ে কি করে চাটাই তৈরি করে নেয়, তাই না? তো চাটাই তৈরি করে নেওয়ার পর এখানে হচ্ছে যে কাদো লেপে দেয়, কাদো বলতে মাটি লেপে দেয়। তো পুকুর থেকে নিয়ে আসে অথবা এমনি করে এটার উপরে লেপে দেয়। দেখেছেন এটা আপনি? জি জি, অবশ্যই দেখছি স্যার। হ্যাঁ, এটাকে আমরা কম্পোজিট বলছি। কিরকম কম্পোজিট বলছি? যে কম্পোজিট তখনই হবে যেখানে দুই বা ততোধিক বস্তু সংমিশ্রণ হচ্ছে। তাহলে এখানে যে বাঁশের কঞ্চিগুলো রয়েছে সেই বাঁশের কঞ্চিগুলো কিন্তু আমার ধারণ করছে, অর্থাৎ শক্তি ধারণ করছে, যেগুলোকে আমরা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল বলতে পারি। এবং একই সাথে যখন মাটিগুলো দিয়ে বন্ধ করে দিচ্ছে, মাটিগুলো কিন্তু এই যে গ্যাপ গুলো সেগুলোকে পূরণ করছে এবং পুরো বিষয়টাকে ধারণ করছে। তখন আমরা মাটিকে বলা হয় ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল, মাটিগুলোকে বলা হয় ম্যাট্রিক্স, এবং এই কঞ্চিগুলোকে বলা হয় রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। ঠিক একইভাবে এই ধারণা থেকে, কনসেপ্ট থেকে উন্নত বিশ্বে এখন প্রচুর পরিমাণে জিও কম্পোজিটস বা ন্যানো টেক্সটাইল বা কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করা হচ্ছে। বিশেষ করে যদি বলবো, আমাদের বাংলাদেশে ডক্টর মোবারক আহমেদ খান, যিনি বৈজ্ঞানিক পাট থেকে পলিথিন তৈরি করেছেন, তিনি কিন্তু একাধারে পাট থেকে জুটের টিন তৈরি করেছেন। অর্থাৎ টেক্সটাইল জুটের ফেব্রিক বা বস্তা যেটা, সেটা তো টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটার উপরে যখন এরকম ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, পলিস্টার, রেজিন বা অন্য কোনো কিছু, তখন সেটা কিন্তু এরকম টিনের মতো শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং তুমি কিছুদিন আগে লক্ষ্য করলে দেখবা আরএফএল কিন্তু ছেড়েছে, ফাইবার গ্লাসের ছেড়েছে, অর্থাৎ স্পিড বোট বা নৌকা ছেড়েছে। প্রথম আলোতে আসছিল না, কোথায় দেখেছো কিনা জানি না। তো সেখানেও কিন্তু তারা টেক্সটাইল ফাইবার ইউজ করছে, গ্লাস ফাইবার ইউজ করছে। গ্লাস ফাইবার ইউজ করে একটা শেপের ভিতরে ফেলিয়ে তারপর তারা নৌকা তৈরি করছে। ঠিক আছে, এগুলো কিন্তু কম্পোজিট ম্যাটেরিয়ালের উদাহরণ। এখানে গ্লাস ফাইবারটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল এবং পলিস্টার রেজিন যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল। তো এই কম্পোজিট নিয়ে কাজ করার অনেক স্কোপ রয়েছে, অনেক কাজ করা যেতে পারে, তোমরা চাইলে করতে পারো। ওকে, জিও কম্পোজিট ঠিক একই ভাবে যখন আমরা কি করছি, কম্বিনেশন অফ টু অর মোর জিও সিনথেটিক টাইপ, এক্সাম্পল যেমন জিও টেক্সটাইল, জিও নেট, জিও টেক্সটাইল, জিও গ্রিড, এগুলো একই সাথে অ্যাকুমুলেটেড করছি, স্থিরীভূত বা একই সাথে করছি, তখন কিন্তু আমরা এই ধরনের জিও মেমব্রেন কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করছি, তাই না? ওকে, তারপরে জিসিএল, যদি আমরা বলি যে জিও কম্পোজিট ফেব্রিকেটেড, তারপর বেনোমাইট ক্লে, টিপিক্যালি আমরা এই ধরনের আরো কিছু নতুন নতুন ক্লে অথবা এগুলো সহ যুক্ত করে তৈরি করতে পারি। তো এইরকম আমাদের অন দা ম্যানুফ্যাকচারিং এর উপর বিভক্ত করা হচ্ছে। জিও পাইপস রয়েছে, জিও ন্যানোসেল রয়েছে, জিও ফোম রয়েছে, এক্সেট্রা। এরপর যদি আমি বলি যে অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ ইউজ অনুসারে, অর্থাৎ আপনার মাইক্রোফোনটা একটু ফটফট করছে, একটু করবেন। ওকে, অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ ইউজ যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন বলতে যেটা বোঝায়, যেমন মোবাইল ফোন আগে ছিল শুধুমাত্র নোকিয়া, কথা বলতাম আমরা সিম কার্ড, পরবর্তীতে সেটা আরেকটু আপডেট হলো, আরো কিছু অ্যান্ড্রয়েড আসলো। এখন যেটা আসতেছে, এখন তো আবার পিছনে 5টা ক্যামেরা বা আরো বেশি ক্যামেরা, আরো মডার্ন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এই যে তো প্রথমে ফার্স্ট জেনারেশন জিও টেক্সটাইল বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো তৈরি করা হয়েছিল টেক্সটাইলের কাজে, অর্থাৎ অ্যাপারেল বা গার্মেন্টস তৈরির ক্ষেত্রে বা অন্য কোনো পারপাসে, কিন্তু সেগুলোকে যখন এই ধরনের জিও টেক্সটাইল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ফার্স্ট জেনারেশন। অর্থাৎ আমরা জিও টেক্সটাইল করতে চাইনি, কিন্তু সেই কাপড়গুলোকে আমরা জিও টেক্সটাইল হিসেবে ইউজ করছি।
সেকেন্ড জেনারেশন যে সমস্ত ম্যাটেরিয়াল কাপড়গুলি জিও টেক্সটাইল তৈরির উদ্দেশ্যে আনা হয়েছে বা তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু আলটিমেট সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই বা করেছে বা নট অ্যাডভান্স যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো ইনক্লুডিং নয়, এ ধরনের ম্যাটেরিয়াল গুলিকে আমরা সেকেন্ড জেনারেশন জিও টেক্সটাইল বলছি। এবং থার্ড জেনারেশন জিও টেক্সটাইল যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচার্ড এন্ড ডিজাইন এন্ড প্রডিউস মোর সার্টেন ইউজ, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যে বর্তমানে যে জিও টেক্সটাইল গুলো তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি, যে থার্ড জেনারেশন জিও টেক্সটাইল। ওকে, সো নাও দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য জিও টেক্সটাইল যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে ফাংশন অফ জিও টেক্সটাইল। কি কি ফাংশন? প্রথমত ফিল্ট্রেশন, দ্বিতীয়ত ড্রেইনেজ, তৃতীয়ত রেইনফোর্সমেন্ট শক্তি ধারণ করবে, কোহেশন, ওয়াটারপ্রুফিং, সেপারেশন সাধারণত করে থাকে। এগুলো হচ্ছে ফাংশন অফ জিও টেক্সটাইল। ওকে, তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফিল্ট্রেশন, ড্রেইনেজ, রেইন রোড, ওকে, এগুলাতে ইউজ করা হয়ে থাকে সাধারণত। ওকে, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, কিছুক্ষণ কেটে যাবে হয়তো। সেপারেশন, ড্রেইনেজ, রেইনফোর্সমেন্ট। সেপারেশনটা কি, যে ওই যে বললাম যে সেপারেট করা হবে, মনে করো ছোট ছোট কিছু বড়ই আছে আর বড় কিছু বড়ই আছে, তো এগুলো সবগুলো একসাথে না ইয়ে করে আলাদা করে আমরা বড় ছিদ্রযুক্ত একটা চালনিতে যদি বড়ইগুলো দেই, তাহলে ছোট ছোট যে বড়ইগুলো আছে সেগুলো নিচের দিকে পড়ে যাবে, আর বড় বড় গুলো যেগুলো আছে সেগুলো উপরের দিকে থেকে যাবে। সেটাকে বলা হচ্ছে ফিল্ড সেপারেশন, অর্থাৎ আলাদা করব। তারপরে বলা হচ্ছে ড্রেইনেজ, অর্থাৎ ড্রেইন করে নিব, সবগুলোকে একসাথে প্রেসারাইজ করে নিয়ে যাব বা পারমিয়েবল করব, সেটাকে ড্রেইনেজ বলছি। রেইনফোর্সমেন্ট, অর্থাৎ শক্তি প্রদর্শন করছে এটা ছিঁড়ে যাবে কিনা বা কতখানি, এবং ময়েশ্চার লিকুইড ভেরিয়ার, ইরিশন কন্ট্রোল, বিশেষ করে আমাদের নদী ভাঙ্গন বা এগুলোর ক্ষেত্রে ইরিশন কন্ট্রোলের ক্ষেত্রে করি। সিলিং, বিশেষ করে জিও টেক্সটাইল সিলিং বা এই ধরনের কাজে ব্যবহৃত হয়। তারপরে প্রোটেকশনের ক্ষেত্রে আমরা বলবো জিও টেক্সটাইল প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, যে কারণ এটা প্রচুর পরিমাণে স্ট্রেস নিতে পারে। সো ওকে, তো টাইপ অফ জিও ফাইবার, অর্থাৎ ফাইবার ইউজিং প্রিপেয়ারিং জিও টেক্সটাইল, কোন কোন ফাইবার সাধারণত ইউজ করা হয় সেটা যদি আমরা দেখি, সো সেটা হচ্ছে ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবার। ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে রেমি এবং জুট মোটামুটি ইউজ করা হয়, এবং সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে যদি আমরা বলি পলিস্টার, পলিএমাইড, পলিপ্রোপিলিন, পলিইথিলিন ইত্যাদি ব্যবহৃত হয় জিও টেক্সটাইল তৈরি করতে। ওকে, নাও স্কোপ অফ জিও টেক্সটাইল অ্যাপ্লিকেশন, আমরা যদি বলি কোথায় কোথায় সাধারণত ইউজ হয়, সেগুলো যদি আমরা একটু দেখি, যে রেল রোডস, তারপরে রয়েছে রোড ওয়ার্কস। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রোড তৈরি করার ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা জিও টেক্সটাইল ইউজ করছি। তারপর রেল রোডস এর ক্ষেত্রে জিও টেক্সটাইল ইউজ করছি, বিশেষ করে যেমন নাটোরের দিকে আমরা চলনবিল এলাকায় বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি দিয়ে রেলপথ পর্যন্ত কি হয়, ডুবে যায়। তো সেই ক্ষেত্রে রেলপথ যেন ধুয়ে চলে না যায় বা নষ্ট না হয়ে যায়, সেজন্য রেল রোডস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবং একইভাবে যদি আমরা দেখি পরবর্তীতে, সেটা হচ্ছে যে আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে পানি ধারণ করে রাখতে পারি, বা এগ্রিকালচার ড্রেন যেগুলো আছে আমরা সেগুলো ড্রেন গুলো কিন্তু তৈরি করতে পারি। আমাদের গ্রামের যে ড্রেন গুলি রয়েছে সেগুলো যদি জিও টেক্সটাইলে তৈরি করি, তাহলে সেগুলো টেকসই এবং ভালো হবে, সহজে ভাঙবে না। এবং একই সাথে কোস্টাল ওয়ার্কস এর ক্ষেত্রে আমরা কিন্তু জিও টেক্সটাইল দিয়ে পানিও ধারণ করে রাখতে পারি, যে যে সমস্ত খরাপ্রবণ এলাকা বা সেই সমস্ত এলাকায় এ ধরনের কাজগুলো কিন্তু করা হয়, ড্যাম প্রিপারেশন ইত্যাদি। তাহলে অ্যাডভান্টেজ গুলি কি কি? অ্যাডভান্টেজ গুলি তো প্রচুর। আমাদের যেহেতু বলা হচ্ছে যে কস্ট সেভিং ম্যাটেরিয়াল, ইনক্রিজ কনস্ট্রাকশন স্পিড, অ্যাচিভিং সাপ্লিমেন্টারি ইমপ্রুভ কোয়ালিটি, ইউভি রেজিস্ট্যান্ট, রড রেজিস্ট্যান্ট, বায়োলজিক্যাল ডিগ্রেডেশন হবে না, কেমিক্যালি ইনার্ট কোনো কিছু করবে না, ইনক্রিজ দা লাইফ রোড, অর্থাৎ যেখানে আমরা ইউজ করব সেটার জীবনী শক্তি বৃদ্ধি করবে। বিশেষ করে যদি আমরা বাঁধে ইউজ করি, তাহলে বাঁধের জীবনী শক্তি বৃদ্ধি পাবে। ওকে, তারপর যদি আমরা বলি যে গ্লোবাল মার্কেট সিনারিও অফ দ্য জিও টেক্সটাইল, তো গ্লোবাল মার্কেট প্রাইসিং আশা করছি 2024 সাল নাগাদ আরো এটা 9.5% পর্যন্ত আপগ্রেড হবে কম্পারিজন টু দা আদার্স। বিশেষ করে রেলওয়ে কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ইন
বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, খুবই স্মল স্কেলে বাংলাদেশে এখনো সেভাবে ইউজ করা হয় না বা সেভাবে তৈরি করা হয় না, ম্যানুফ্যাকচারিং করা হয় না। আমাদের যেরকম কোভিড এর কারণে মেডিকেল টেক্সটাইলের একটা ব্যবহার শুরু হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু আমাদের জিও টেক্সটাইলটাও কিন্তু আমরা মার্কেটে নিতে পারি। যেমন এখানে কিছু বাংলাদেশে সাপ্লাইং জিও টেক্সটাইল ফ্যাক্টরির নাম আমি দিয়েছি, যে বিএসটিএন ইঞ্জিনিয়ারিং এন্ড গালভানাইজিং, এমএস নিটওয়্যার, তারপরে রয়েছে এক্সট্রা পাওয়ার বাংলাদেশ, রুহানি ফেব্রিক্স। এরা সাধারণত বাংলাদেশে মোটামুটি বলবো না, অল্প পরিসরে করে থাকে। এই ছিল আজকের আমাদের লেকচার সমগ্র। যদি আমরা আবার একটু রিভিউ করি প্রথম থেকে, তাহলে জিও টেক্সটাইল হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে জিও টেক্সটাইলটা কি জিনিস? জিও টেক্সটাইলটা হচ্ছে, অর্থাৎ সোয়েলের সাথে যে সমস্ত টেক্সটাইল আমরা ইউজ করছি স্পেসিফিক পারপাসের ক্ষেত্রে, সেটাকে আমরা জিও টেক্সটাইল বলছি। তো জিও টেক্সটাইলের স্টোরি আমরা জানলাম, প্রপার্টিজ আমরা জানলাম, মেকানিক্যাল, ফিজিক্যাল, বিশেষ করে আমাদের যে এরিয়াল ডেনসিটি, থিকনেস, স্টিফনেস, স্পেসিফিক গ্র্যাভিটি, মেকানিক্যালের ভিতরে যে লোড বিয়ারিং ক্ষমতা, হাইড্রোলিকের ভিতরে ফিল্ট্রেশন এবং ড্রেনেজ, এবং সার্ভিসেবিলিটির ভিতরে যে ক্রিপ বিহেভিয়ার, এভারশন, রেসিস্ট্যান্স কোনটা কতদিন থাকতে হবে। একই সাথে টাইপস অফ ক্লাসিফিকেশন অফ জিও টেক্সটাইল, সেটা আমরা দেখলাম ম্যানুফ্যাকচারিং এর উপর এবং ইউজের উপর। ম্যানুফ্যাকচারিং এর উপর ওভেন হতে পারে, নিট হতে পারে, নন ওভেন হতে পারে, স্টিচ বন্ডেড, জিও গ্রিডস, তারপরে রয়েছে আমাদের জিও নেট, জিও মেমব্রেন, জিও কম্পোজিট, জিসি, এলসি, এলএস, জিও পাইপস, জিও সেলস, এক্সেট্রা। তারপর আবার অ্যাকর্ডিং টু দ্য টাইম কখন আমরা সেটাকে ইউজ করছি সেটার উপর ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তাহলে থার্ড জেনারেশন যেগুলো সাধারণত সেগুলোই ভালো হয়ে থাকে, আপডেটেড হয়ে থাকে। ফাংশন আমরা দেখলাম, ফিল্ট্রেশন, ড্রেনেজ, রেইনফোর্সমেন্ট, ক্লোশন, ওয়াটারপ্রুফিং, সেপারেশন ইত্যাদি। এবং সেই সাথে আমরা যদি বলি যে টাইপস কোন কোন ফাইবার, সেটা জুট এবং রেমি এবং সিনথেটিকের ভিতরে এগুলো ইউজ করা হয়, এবং সেই সাথে এটার অ্যাপ্লিকেশন। এই হচ্ছে রেমিটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল ফাইবার। হ্যাঁ, এটা জুটের মতোই চাষ করা হয়, বাস আমাদের যে ন্যাচারাল ফাইবার গুলি রয়েছে সেটাই রেমি। এরকম জুটের মতোই, এটার জাত আলাদা। ঢেঁড়স গাছের মতো, ঢেঁড়স গাছ দেখেছো? ঢেঁড়স গাছের, ঢেঁড়স গাছ দেখেছি। হ্যাঁ, ঢেঁড়স গাছের প্রজাতি ওই রকম কিছু দেখবা যে কোথাও কোথাও ঢেঁড়স গাছ চাষ করা হচ্ছে ইয়ের জন্য, ফাইবারের জন্য। জুটের জন্য যে স্যার, জুটের মধ্যে যে দেখতে আরেকটা হয় স্যার, আমরা কেলান বলি আর কি। হ্যাঁ, ওটাই হয়। ওকে, এগ্রিকালচার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দিয়ে শেষ। এখান থেকে কিভাবে পড়তে হবে, যে যে টপিকস গুলোর কথা আমি একটু ধরে ধরে আলোচনা করলাম, বিশেষ করে যেমন ফ্যাক্টরির কিছু নাম, বাংলাদেশে কারা সাবমিট করছে, কি কি অ্যাডভান্টেজ, কিসে কিসে ইউজ করা হয়, কি কি কনস্ট্রাকশন, এগুলো করলেই হবে। ঠিক আছে? তো এখন তোমার কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দেই, যেহেতু আবার আমার আরেকটি ক্লাস আছে। স্যার আমি স্যার কোশ্চেন আপনি স্যার যেভাবে বুঝাইছেন আসলে স্যার আমি ভালোভাবে বুঝতে পারছি। এখন যদি আমি একটু পড়ি তাহলে আর যেহেতু সেটা এত ডিপলি টেকনিক্যালি বোঝানো হয়নি বা টেকনিক্যাল বিষয়ে আলোচনাও করা হয়নি সেভাবে, একটা প্রাইমারি ধারণা দেওয়ার জন্য আজকের এই লেকচার বা জিও টেক্সটাইল। তো যাই হোক, ঠিক আছে তাহলে।